বাংলা ও বিশ্ব সাহিত্যের বিভিন্ন ভয়ের গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্কেয়ার অ্যালার্ট। আজ আপনি শুনবেন সাগর ঘোষের কলমে একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, রজনীগন্ধা। গল্পের শুরুতেই বলে রাখি, গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, কাজেই 18 বছর বয়সের নিচের বন্ধুরা এই গল্পটি তোমাদের জন্য নয়। তাহলে চলুন পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। আজ আপনার জন্য সাগর ঘোষের লেখা রজনীগন্ধা। ভীষণ অন্ধকারে বাদার চারিদিক ধু ধু করছে। রাতের নৈশব্দ তাকে জাপটে রেখেছে চারিদিক থেকে। আকাশে এক ফালি চাঁদ আছে বটে, তবে তার আলোর জোর নেই বললেই চলে। 4 হাত দূরে কি আছে সেটাও দেখা যায় না। আকাশে অল্প অল্প মেঘও জমেছে। টিমটিম করে জ্বলতে থাকা তারাগুলোকে সেই মেঘের দল ক্রমে ঢেকে দিচ্ছে। অন্ধকারের মধ্যেই এবারে দেখা গেল একটা কালো অবয়ব, একটা মানুষ। তার সমস্ত শরীর কালো চাদরে ঢাকা। মানুষটার মুখ দেখা অসম্ভব, কিন্তু সে যে খুব সাবধানে এগোচ্ছে সেটা বেশ বোঝা যায়। বারবার সে মুখ ঘুরিয়ে চারিদিক দেখে নিয়ে তারপর সামনের দিকে এগোচ্ছে। লোকটার এমন সন্তর্পণে চলাফেরার পেছনে অবশ্য একটা কারণ আছে। সময়টা তো এখন মোটেও ভালো নয়। চারিদিকে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলছে। যে ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল ব্যারাকপুরে, সেটা এখন দাবানলের রূপ ধারণ করে ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে। তামাম দেশের এতদিন ধরে নির্যাতিত হয়ে আসা সৈনিকরা এখন মুক্তির জন্য বিদ্রোহ করছে। তারা আর ইংরেজদের অধীনে থাকতে চায় না। দেশকে তারা মুক্ত করার প্রতিজ্ঞাবদ্ধ। দেশের অনেক রাজা, জমিদার, তালুকদারও যোগ দিয়েছেন তাদের সাথে। এদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিন দিন কঠোর থেকে কঠোরতর হয়ে উঠছে। বিদ্রোহ দমনের জন্য তারা দিন দিন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে প্রতিদিন। দেশের ছেলেদের রক্তে ভেসে যাচ্ছে দেশমাতৃকার বুক। ব্রিটিশ সৈন্যদের হাতে লুণ্ঠিত হচ্ছে ঘরের মেয়ে বউদের মান সম্মান। তাতে আরও ক্ষেপে উঠেছে আন্দোলনকারীরা, আর সেটাই তো হওয়া উচিত। বিদ্রোহে যেমন বহু জমিদার যোগ দিয়েছেন, তেমনি আবার বহু জমিদার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চামচা হয়ে সরাসরি তাদের দলেই নাম লিখিয়েছে। আসলে কোম্পানির দৌলতে তারাও তো ইচ্ছে মতো শোষণ করতে পারছে। এই হরিণডাঙ্গার জমিদার বাবু রথীন্দ্রনাথ কুণ্ডুও তেমনই একজন জমিদার। মানুষটা যেমন লোভী তেমনই নৃশংস। এক কথায় শয়তানের প্রতিরূপ সে। গ্রামবাসীগুলোকে কীট পতঙ্গের মতো পিষে মারতে সে দুবার ভাবে না। এই হরিণডাঙ্গাতেও বিদ্রোহের আঁচ এসে পৌঁছেছে। বহু রাজকর্মচারী গোপনে ইতিমধ্যেই বিদ্রোহের ছক কষা শুরু করে দিয়েছে। গোপন অস্ত্রের আমদানিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যে কোনো দিন আঘাত আছড়ে পড়বে জমিদার বাড়ির ওপর। রথীন্দ্রনাথ এখনো এসবের কিছুই জানতে পারেনি বটে, তবে অন্যান্য তালুকের অবস্থা দেখে সে বেশ কিছু সাবধানতা অবলম্বন করেছে। যেমন রাতে পাহারাদার বাড়িয়েছে গাঁয়ের চারিদিকে। এছাড়া কোম্পানির সাথে কথা বলে বেশ কিছু গোরা সৈনিকও আনিয়েছে। তার তালুকও যেই বিদ্রোহের আঁচে পুড়তে পারে সেটা সে খুব ভালো করে জানে, আর সেই জন্যই এত ব্যবস্থা। এই সময় তাদের হাতে ধরা পড়লে আর রক্ষে থাকবে না। সেই জন্যই লোকটা এত সন্তর্পণে, এত সাবধানে পা ফেলে এগোচ্ছে। আর দিন দুয়েকের মধ্যেই অস্ত্র আসবে, সেই খবরটাই নিয়ে যাচ্ছে সে। যেমন করেই হোক হাজরাতেই খবরটা সংগঠনে পৌঁছে দিতেই হবে, নইলে অস্ত্র আনায় বিশেষ সমস্যা হবে। এছাড়া পরবর্তী পরিকল্পনা তৈরিতেও বেশ দেরি হয়ে যাবে। এবারে লম্বা বাদা পেরিয়ে সীমান্তের জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো লোকটা। কিছুটা এগোনোর পর
একটা টিমটিমি আলো দেখতে পেল সে। লোকটা জানে এটা কিসের আলো, সমিতির গুপ্ত কুটিরের আলো এটা। এই জঙ্গলে হিংস্র প্রাণীর ভয়ে বড় একটা কেউ আসে না, কারো দরকার পড়ে না এদিকে আসার। তাই এখানেই করা হয়েছে গোপন সমিতির কুটির। কুটিরের সামনে এসে তার দরমার বন্ধ দরজায় 3টে টোকা দিল লোকটা। এবারে কুটিরের ভিতর থেকে একটা কাঁপা কাঁপা গলায় কেউ প্রশ্ন করল, কি চাই বাবা? চাল এনেছি কাকা। দরমার দরজাটা খুলে গেল। এবারে ঘরের ভিতর জ্বলছে গোটা চারেক হ্যারিকেন। তার আলোতেই ছোট্ট ঘরটা আলোকিত হয়ে আছে। তবে সেই আলোর কণামাত্রও কিন্তু কুটিরের বাইরে আসছে না। কুটিরের বাইরে শুধু একটা ছোট লণ্ঠন জ্বলছে, তার আবছা আলোতে কুটিরটা দেখা যাচ্ছে। জঙ্গলের বেশ ভেতরে হওয়ায় কুটিরটা গাছপালায় ঢাকা। আর 5টা সাধারণ মানুষের পক্ষে কখনোই এই জায়গায় আসা সম্ভব নয়। ঘরটা বেশি বড় নয়, তার মধ্যেই বসে আছে 8 জন মানুষ। তাদের মধ্যে 6 জন জোয়ান পুরুষ আর 2 জন বৃদ্ধ। ঘরের এক কোণে দাঁড় করানো গোটা কয়েক বল্লম আর বড় বড় বেশ কিছু দা আর কাস্তে। কি খবর এনেছ দীনবন্ধু? একজন বছর 60-এর বৃদ্ধ কথাটা বলল সদ্য আসা লোকটাকে। লোকটা এবারে তার মাথা থেকে চাদরটা সরালো। এবারে ঘরের আলোয় তার মুখ দৃশ্যমান হলো। লম্বা চওড়া সুদর্শন এক যুবক। হ্যারিকেনের আলোয় চকচক করছে যুবকের বুদ্ধিদীপ্ত চোখ দুটো। দীনবন্ধু এবারে বলল, খবর আছে খুড়ো, অস্ত্রের খবর। কথাটা শোনা মাত্র ঘরের প্রত্যেকের মুখ বেশ কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। বৃদ্ধ বলল, কি খবর? সব ঠিকঠাক আছে তো? দীনবন্ধুর মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠল এবারে। সে বলল, হ্যাঁ খুড়ো, 3-2 মধ্যেই মাল ঢুকবে, খেয়া ঘাট হয়ে আসবে ওরা। বেশ 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 বেশ, তাহলে চিন্তাটা অনেকটা কমে গেল। এবারে মালগুলো ভালো ভালোই হাতে পেলেই হয়। সেদিকটা ভালো করে দেখে নিয়েছো তো দীনবন্ধু? হ্যাঁ হ্যাঁ খুড়ো, সব ব্যবস্থা করা হয়ে গেছে। মাঝরাতে খেয়াঘাট হয়ে জঙ্গলের ভিতর দিয়ে যে নালাটা গেছে না, সেটা ধরেই ওরা আসবে। আর ধরা পড়ার কোনো চিন্তাই নেই। দীনবন্ধুর কথা শুনে এবারে সকলের মুখেই একটা প্রশান্তি খেলে গেল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সকলের বুক থেকে। তাহলে এবার তারা জমিদারকে একটা সমানে সমানে টক্কর দিতে পারবে। প্রত্যেকেই মনে মনে ভাবল, এবার দেখা যাক কতদিন ওই রবীন্দ্রনাথ তার অত্যাচার চালিয়ে যেতে পারে। বন্ধু, তুমি আমারও বন্ধু, বাপেরও বন্ধু। মদের নেশায় চুর হয়ে টলমলো পায়ে নেশাতুর গলায় গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল নয়ন। আজ তার মনে দারুণ পুলক জেগেছে। শহরে যে বাবুর বাড়িতে সে কাজ করে, সেই বাবু আজ তার কাজে খুশি হয়ে তাকে করকরে 500 টাকা বকশিস দিয়েছে। সেই টাকাতেই আজ গাঁয়ে ফিরে বহুদিন পরে বেশ করে মদ খেয়েছে সে। অনেকদিন পর খেয়েছে বলেই হয়তো আজ তার নেশাটা দারুণ চড়েছে। হাত 3 দূরেরও কোনো জিনিস ঠিক করে দেখতে পাচ্ছে না সে। ডিসেম্বরের মাঝামাঝি, ঠান্ডাটাও পড়েছে জাঁকিয়ে। যদিও ঠান্ডার অনুভূতিটুকু ঠিকভাবে অনুভব করতে পারছে না নয়ন। মতিগঞ্জ একটা খুব ছোট গ্রাম। শহর এখান থেকে অনেক দূরে। এখানকার বেশিরভাগ লোকই চাষি, আর বাকি যারা শহরে কাজ করতে যায় তারা সেই ভোরের ট্রেনে যায় আর শেষ ট্রেনে বাড়ি ফেরে এই নয়নেরই মতো। মতিগঞ্জে বছর 5 আগে সব বিদ্যুতের ব্যবস্থা শুরু হয়েছে। স্ট্রিট লাইট কিছু আছে বটে,
তবে সেসব প্রায় না থাকারই সমান। বেশিরভাগ সময় তো কারেন্টই থাকে না, আর থাকলেও সেসব পোস্টের আলোয় ঠিক করে দেখা যায় না। প্রায় অন্ধকারই হয়ে থাকে গ্রামটা। নয়নও তেমনই একটা পথ দিয়ে ফিরছিল। সে এই গাঁয়েরই ছেলে। হাজার অন্ধকার বা হাজার নেশা হলেও সে পথ ভুল করবে না। গান গাইতে গাইতেই যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ নয়নের মনে হলো তাকে কেউ যেন ডাকছে। সে গান গাওয়া থামালো, শুনল ভালো করে, তারপর নিজের মনের ভুল ভেবে আবার পা বাড়াতে যাবে, তখন আবার শুনতে পেল গলাটা, একটা মহিলার গলা। প্রচণ্ড আবেদনময়ী সে গলার স্বর। সে গলার ডাক শুনে নিজেকে স্থির রাখার ক্ষমতাই বিশ্ব সংসারে হয়তো কোনো পুরুষ মানুষেরই নেই। কামাতুর গলায় সে যেন বলছে, নয়ন, নয়ন, এদিকে এসো। আমি যে তোমার জন্যই অপেক্ষায় বসে আছি। নয়ন, এসো এবারে আমার কাছে এসো, এসো না। নয়নের একবার মনে হলো বটে যে সে নেশার ঘোরে ভুল শুনেছে, কিন্তু সেই ভাবনা পলকে উড়ে গেল আরও একবার সেই মোহময়ীর কামাতুর আহ্বানে, নয়ন, নয়ন। সেই ডাক শুনে নয়নের যেন সারা শরীরটা কেমন কেঁপে উঠল। মনের মধ্যে আদিম কোনো এক রিপু মাথাচাড়া দিয়ে উঠল মুহূর্তের মধ্যে। আর থাকতে পারল না নয়ন। পিছন ফিরে নেশাতুর গলায় বলল, এই তো আমি এখানে। এসো, এসো আমার কাছে এসো। আর কিছু বলতে পারল না নয়ন। তার আগেই কেউ বা কিছু যেন তার গলার স্বর চেপে বন্ধ করে দিল। একটা আঁক করে শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া গেল না। রাতের নিঝুম অন্ধকারের মধ্যেই কেউ চিরতরে থামিয়ে দিল নয়নের গলার আওয়াজ। শুধু জায়গাটায় রয়ে গেল ফুলের মিষ্টি একটা গন্ধ, রজনীগন্ধার গন্ধ। পরদিন সকাল হলে গোটা গ্রামটা ভেঙে পড়ল গাঁয়ের বড় দিঘির পাশে। নয়নের মৃতদেহটা পাওয়া গেল সেইখানে। ভয়ঙ্কর মৃতদেহ। বইয়ের পাতা বা কাগজ ইচ্ছে মতো মুড়ে দিলে কাগজটার যে হাল হয়, নয়নের শরীরের অবস্থাও ঠিক তেমনই। দেহে বিন্দুমাত্র রক্ত নেই। সাদা ফ্যাঁস ফ্যাঁসে শরীরটা থেকে কেউ যেন নিংড়ে রক্ত বের করে নিয়েছে, তারপর দেহটাকে ইচ্ছে মতো মুড়ে ফেলে গেছে এইখানে। নয়নের বিয়ে হয়নি। বুড়ি মাকে নিয়ে এসে একা থাকত। সেই বুড়ির বুক ফাটা কান্নায় দুলে উঠল গোটা মতিগঞ্জ। গাঁয়ের লোকেরা তাকে যতটা সম্ভব সান্ত্বনা দিল বটে, তবে সন্তানহারা মায়ের কষ্টকে লাঘব করার জন্য সেই সান্ত্বনা যথেষ্ট ছিল না। পুলিশ এলো, জিজ্ঞাসাবাদ করল। গাঁয়ের লোকেরাও নানা কথা বলল, কিন্তু তেমন কেউ আমল দিল না। কেউ বুঝতেও পারল না কি ভয়ঙ্কর বিভীষিকা নেমে এসেছে তাদের গাঁয়ের উপর। শুধু নয়নের বুড়ি মাটা ছেলের শোকে একেবারে পাথর হয়ে গেল। এই ঘটনার ঠিক 3 দিন পরের ঘটনা। সেদিন রাতে বেশ করে খেয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল নিমাই। নিমাইয়ের বাপের খাইয়ে হিসেবে আশপাশের 10 গাঁয়ে নাম ডাকছিল। সেও হয়েছে তার বাপের মতো। সারাদিন খাটে আর এত এত খায়। কম করে 5 জন লোকের ভাত সে একা খেতে পারে। রুটি হলে কম করে গোটা 20 তার চাই। লুচি হলে তো আর কথাই নেই। নিমাইয়ের শরীরটাও তেমন দানবের মতো বিশাল। তার ঘুমটাও তেমনই গাঢ়, কুম্ভকর্ণের মতো ঘুম তার। কানের ধারে দামামা বাজালেও ভাঙতে চায় না। কিন্তু সেদিন হঠাৎ করেই নিমাইয়ের ঘুমটা ভেঙে গেল। ঠান্ডা বেশ পড়েছে। গায়ে কাঁথা জড়িয়েই উঠে বসল সে।
ঘুমটা হঠাৎ এভাবে কেন যে ভেঙে গেল সেটা ঠিক করে বুঝে উঠতে পারল না। পাশ ফিরল সে। ঘরের মধ্যে জ্বলতে থাকা ছোট টেপির আলোয় দেখল পাশেই তার বউ আর বাচ্চা ছেলেটা অকাতরে ঘুমোচ্ছে। যাই হোক, এক ঘটি জল খেয়ে নিমাই আবার শুতে যাবে, ঠিক সেই সময় তার নাকে এলো গন্ধটা। খুব মিষ্টি একটা গন্ধ, কোনো ফুলের গন্ধ। কিছুক্ষণ ভালো করে শোঁকার পরেই গন্ধটা চিনতে পারল নিমাই। রজনীগন্ধার গন্ধ। বেশ অবাকই হলো সে, কারণ একে তো এখন শীতের সময়, আর দ্বিতীয়ত তার বাড়ির আশেপাশে কোথাও রজনীগন্ধা ফুলের গাছ নেই। তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? মনে মনে সে ঠিক করল পরদিন সকাল হলেই সে আশপাশটা ভালো করে দেখবে। এই ভেবে সে আবার শুতে যাবে, তখনই শুনতে পেল একটা ডাক, একটা নারী কণ্ঠের ডাক। মোহময়ী কামাতুর গলায় কোনো নারী যেন তার নাম ধরে ডাকছে, বলছে, নিমাই, নিমাই, এসো আমার কাছে, এসো। আমি যে সে কখন থেকে তোমার জন্য বসে আছি, এসো আমার কাছে, এসো নিমাই, এসো নিমাই, আমার কাছে এসো। সেই ডাক শুনলে পৃথিবীর যে কোনো পুরুষের বুকেই আগুন জ্বলে উঠবে, এমনই আবেদনময়ী সেই ডাক। সেই ডাক কানে আসার পর আশেপাশের সকল কিছুই মিথ্যে মনে হয় সবকিছু অন্ধকারে তলিয়ে যাচ্ছে। স্পষ্ট শুধুমাত্র সেই ডাক, আর সেই ডাকে সাড়া দেওয়াই যেন একমাত্র কাজ। নিমাই, কি হলো? এসো আমার কাছে, আমি যে এখানেই আছি, তোমার অপেক্ষায় আমি ব্যাকুল হয়ে আছি। এসো নিমাই, আমার কাছে এসো। আবার নিমাইকে ডাক দিল সেই আবেদনময়ী গলা। আর থাকতে পারল না সে। তার কাছে যে সবই এখন মিথ্যা, সত্যি শুধুমাত্র সেই ডাক, তাতে যে তাকে সাড়া দিতেই হবে। এক লাফে বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নিমাই। তার দৃষ্টি তখন উদ্ভ্রান্ত। ঘরের বাইরে বেরোতেই প্রচণ্ড ঠান্ডায় সে ধাক্কা দিল তার গায়ে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই তখন। এই তো আমি এখানে, এই তো তুমি কোথায়? বলতে বলতেই অন্ধকারের মধ্যেই এদিক ওদিক ছুটতে লাগলো সে। আর ঠিক সেই সময় একেবারে অতর্কিতে রাতের নিরেট অন্ধকারের মধ্যেই প্রচণ্ড শক্তিতে কেউ জাপটে ধরল নিমাইয়ের শরীরটা। তারপরে নিমাই শুধু টের পেল তার ঠোঁট দুটো চেপে ধরল আরও দুটো ঠোঁট। আর বেশি কিছু বুঝে ওঠার সময় পেল না নিমাই। তার আগেই তার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। নিমাই পালোয়ানের বিশাল শরীরটা কয়েক সেকেন্ডেই শুকিয়ে ছিবড়ে হয়ে গেল। রাতের আঁধারে মিশেই কেউ যেন পলকে তার শরীরের সমস্ত রক্ত শুষে নিল। তার ফ্যাকাশে হয়ে যাওয়া দোমড়ানো মোচড়ানো শরীরটা পড়ে রইল সেইখানে, আর থেকে গেল ফুলের মিষ্টি একটা গন্ধ, রজনীগন্ধার গন্ধ। দীনবন্ধু, কখন আসবে ওরা? সময় তো হয়ে গেল। রাতের অন্ধকারে মিশে জঙ্গলের মধ্যে বসে আছে দুটো মানুষ। তাদের মধ্যেই একজন খুব চাপা ফিসফিসে গলায় কথাটা বলেছে। তার নাম সুমিত। জমিদারের বাড়ির মালির ছেলে সে। ওই বাড়িরই ভাই ফরমাস খাটে। দীনবন্ধুর মতো সেও গুপ্ত সমিতির একজন সদস্য। প্রচণ্ড ভরসাযোগ্য আর কাজের ছেলেই সুমিত। জমিদার বাড়ির সব হাঁড়ির খবর তো ওই জোগাড় করে আনে। দীনবন্ধুও এবার চাপা গলায় উত্তর দিল, এত অধৈর্য হলে আমাদের হবে না সুমিত। ভুলে যেও না, আমরা মুক্তিযুদ্ধ করতে এসেছি। এখানে সব পদক্ষেপ অনেক ভেবে চিনতে ফেলতে হবে।
এতটুকুও ভুল যদি হয় তাহলে সব শেষ হয়ে যাবে, সব। ধৈর্য হারালে চলবে না বন্ধু। আজ রাতেই গোলা বারুদ বোঝাই নৌকা আসবে এইখানে, আর তারপরেই জমিদার বাবুর ওপর প্রথম আক্রমণ হানার পরিকল্পনা শুরু হবে। আরও কিছুক্ষণ অন্ধকারে গা মিশিয়ে অপেক্ষা করার পরে জঙ্গলের পাশে গঙ্গায় বেশ অনেকটা দূরে একটা ছোট্ট হলুদ আলোর বিন্দু দেখা গেল। ক্রমে সেই বিন্দুটা পাড়ের কাছাকাছি আসলে এবার বোঝা গেল সেটা একটা নৌকা, বেশ বড় নৌকা। ভালো করে দেখলে বোঝা যায় নৌকাটার উপরে কেউ দাঁড়িয়ে আছে। তার এক হাতে ধরা একটা হ্যারিকেন, আর একটা হাতে আছে একটা লাল কাপড়, সেটা হাত তুলে সে নাড়াচ্ছে। দীনবন্ধু এই সংকেত খুব ভালো করেই চেনে। এই সংকেতটা আগে থেকেই ঠিক করা আছে। এর অর্থ তাদের অস্ত্র ঠিকঠাকভাবে এসে গিয়েছে। এবার সেগুলো শুধু গোপন কুটির পর্যন্ত নিয়ে যাওয়ার অপেক্ষা। নৌকাটা পূর্ব নির্ধারিত জায়গায় এসে থামল। এবারে ঝোপের আড়াল থেকেই দীনবন্ধু প্রশ্ন করল, কি আছে খুড়ো? নৌকার উপর দাঁড়িয়ে থাকা লোকটা উত্তর দিল, সাল আছে গো, সাল। কথাটা শোনার পর নিশ্চিন্ত হয়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো দীনবন্ধু আর সুমিত। তারপরে লোকটার সাথে এগিয়ে গেল নৌকার কাছে। নৌকার ভিতরে রাখা বন্দুক, গুলি সবকিছুই একটা বেশ বড় মাপের কালো চাদর চাপা দেওয়া ছিল। দীনবন্ধু এবারে নৌকার ওপরে উঠে কাপড়টা সরালো, ভালো করে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। মালপত্র সব ঠিকঠাক করে দেখে নেওয়ার পর এবারে রাতের অন্ধকারে গোটা পাঁচেক মানুষ নৌকা থেকে সেসব নামিয়ে বড় বড় কাপড়ের পুঁটলি বাঁধতে শুরু করে দিল। খুব বেশি সময় লাগলো না। এরপর দীনবন্ধু আর সুমিত সাথে আরও 3 জন সেসব কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো গোপন কুটিরের উদ্দেশ্যে। গোপন আস্তানা এখান থেকে বেশ কিছুটা দূরে, তবে একে রাতের বেলা আর জঙ্গলের রাস্তা, সেই কারণে এখানে লোকজন আসার কোনো প্রশ্নই নেই। তাই বেশ নিশ্চিন্ত হয়ে হাঁটছিল দীনবন্ধুরা। কিন্তু তাদের ধারণা যে ভুল, সেটা প্রমাণ হলো একটু পরেই। প্রায় অর্ধেকের মতো রাস্তা তখন পার হয়ে তারা চলে গেছে, এমন সময় হঠাৎ চারিদিক থেকে একটা সশস্ত্র দল তাদের ঘিরে ফেলল। জমিদার রবীন্দ্রনাথের সেপাই, সাথে কয়েকজন গোরা সাহেবও আছে সেই দলে। জঙ্গলের সকল নিস্তব্ধতা ভেঙে এবারে শোনা গেল একজন গোরা সাহেবের হুকুম, বন্দি করো ওই শুয়োরগুলোকে। সাথে সাথে দীনবন্ধুদের ওপর ঝাঁপিয়ে পড়ল গোটা 15 লোক। অন্ধকারের মধ্যেই শুরু হলো যুদ্ধ। একদিকে সশস্ত্র বাহিনী, অন্যদিকে মাত্র 5 জন জোয়ান ছেলে। অস্ত্র তাদের কাছে আছে, তবে তা বের করার তারা সময় পেল কই? খালি হাতেই তারা যতটা সম্ভব প্রত্যুত্তর দিল, কিন্তু অতগুলো সৈনিকের বিরুদ্ধে একেবারে খালি হাতে যে পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়, সেটা দীনবন্ধু বেশ বুঝেছিল। তাই যখন সে দেখল এক এক করে তাদের দলের লোক মরছে, তখন বাধ্য হয়ে গোটা 2 বন্দুক আর কার্তুজ নিজের সাথে করে নিয়ে কোনোভাবে পালায় সেখান থেকে। পালানোর সময় তার 2 চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছিল। শত্রুকে পিঠ দেখিয়ে পালানোর ছেলে সে নয়, কিন্তু এখন যে তাকে যেতেই হবে, খবরটা জানাতেই হবে বাকিদের। জঙ্গলের ভিতর দিয়ে ছুটে পালানোর সময় সুমিতের চিৎকারটাও তার কানে এসেছিল। সে চেঁচিয়ে বলেছিল, আমাদের মতো কতজনকে মারবে তুমি গোরা সাহেব? ওই জমিদারকে জানিয়ে দিও তার সময় ঘনিয়ে এসেছে, সাথে তোমরাও বাদ পড়বে না। আমরা একজন মরলে তার জায়গায় জন্মাবে আরো 2 জন। তাদের রোষের আগুনে তোমরা পুড়ে মরবে, বুঝেছ? মরতে তোমাদের হবেই। যে আগুন জ্বলেছে সেটার থেকে তোমাদের রেহাই নেই। ব্যাস, এরপরই জঙ্গল কেঁপে উঠল বন্দুকের প্রচণ্ড শব্দে। দীনবন্ধু বুঝে গেল ওই বন্দুক থেকে বের হওয়া গুলির নিশানায় সুমিতের মাথাটাই ছিল। ছুটতে ছুটতেই দীনবন্ধুর মুখ আরো শক্ত হলো। সুমিতের বলা কথাগুলো সে রাখবেই। বিদ্রোহের যে আগুন জ্বলেছে তাতে ওই জমিদার আর গোরা সাহেব সকলকেই পুড়িয়ে মারবে, সে মারবেই।
তার বন্ধুদের প্রাণ সে বিফলে যেতে দেবে না। মতিগঞ্জ গাঁয়ের পঞ্চায়েত প্রধান সমীর দাসের ঘরেই বসেছে বৈঠকটা। বৈঠকে আছে প্রবীণ মাস্টার মশাই দীনেশ রায়, গাঁয়ের বৃদ্ধ পুরোহিত জগন্নাথ ভট্টাচার্য। এছাড়াও আছেন গাঁয়ের আরও ৩-৪ জন মাথা গোছের লোক। প্রত্যেকের মুখেই চিন্তার ছাপ পরিষ্কার, সাথে একটা ভয়ও যেন ফুটে উঠছে তাদের প্রত্যেকের মুখে। এই ভয় আর চিন্তা ফুটে ওঠাই স্বাভাবিক। নয়ন আর নিমাই মরে যাওয়ার পরে কেটে গেছে প্রায় 2 সপ্তাহ, আর এই 2 সপ্তাহে মারা পড়েছে গাঁয়ের আরও গোটা 15 মানুষ। একই রকম ভয়ঙ্করভাবে মৃতদেহ পাওয়া যায় তাদের। শরীরে বিন্দুমাত্র রক্ত নেই, কেউ যেন শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। ছিবড়ে হয়ে যাওয়া শরীরগুলো শুধু ফেলে রেখে গেছে গাঁয়ের নানান জায়গায়। পুলিশ বহু তদন্ত করেও এই সব খুনের কোনো কিনারা করতে এখনো পারেনি। গাঁয়ের লোকেদের মতে এই সকল খুন কোনো মানুষ করছে না, এই সকল খুনের পিছনে রয়েছে নির্ঘাত কোনো অপশক্তির হাত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, মরেছে শুধু গাঁয়ের জোয়ান তরতাজা পুরুষগুলো। এখনো পর্যন্ত একটা মহিলা বা বুড়ো কিংবা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়নি। পাওয়া গেছে শুধু জোয়ান পুরুষদের রক্তশূন্য দেহ। ব্যাপারটা এবারে 3 দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। এর একটা বিহিত হওয়া তো দরকার, নইলে গোটা গ্রাম তো শ্মশানে পরিণত হবে। কথাটা বললেন বৃদ্ধ পুরোহিত জগন্নাথ ভট্টাচার্য মশাই। সে তো আমরা বুঝতে পারছি, কিন্তু এখনো তো আসল সমস্যাটা কি সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বিহিত করা হবেটা কি সেটা বলতে পারেন আপনি? গাঁয়ের পঞ্চায়েত প্রধান সমীর দাস ঘুরিয়ে প্রশ্ন করলেন। কথাটা তিনি যে ভুল কিছু বলেননি সেটা ঘরে উপস্থিত প্রত্যেকেই জানেন। ভট্টাচার্য মশাই আবার বললেন, আমার মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর অপশক্তির আগমন ঘটেছে এই গাঁয়ে। এসব তারই কাজ, নইলে ওই রকম জোয়ান ছেলেগুলোকে এমনভাবে মেরে ফেলতে পারে কেউ? প্রবীণ মাস্টারমশাই দীনেশ রায় এবারে বললেন, যদি তাই হয়ে থাকে তাহলে এর বিধান তো আপনার পক্ষেই দেওয়া সম্ভব ঠাকুরমশাই। বৃদ্ধ ভট্টাচার্য মশাই কথাটা শোনার পরে মুখে হাত দিয়ে চিন্তার সাগরে আবার হারিয়ে গেলেন। বাকিরাও চুপ। বেশ কিছুক্ষণ ভাবার পরে ভট্টাচার্য মশাই বললেন, কোন তান্ত্রিককে ডেকে আনলে কেমন হয়? আপনার চেনাশোনা কেউ আছে? আবার ভাবতে লাগলেন বৃদ্ধ পুরোহিত। এই সময় গাঁয়ের আর এক বৃদ্ধ বিষ্ণুচরণ সরকার বললেন, আগে প্রধান মশাই, আমার একজন চেনা জানা লোক আছে। শুনেছি সে নাকি এমন অনেক কাজ করেছে। তাকে যদি একবার। তার কথা শেষ হওয়ার আগেই মাস্টারমশাই বললেন, এখানে আবার যদি আসছে কোত্থেকে শুনি? হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা বলার বন্দোবস্ত করুন। তেমন হলে আমরা সকলে মিলে যাব তার কাছে। হাতে হাত তুলে বসে থাকা তো আর সম্ভব নয়। আমাদের প্রত্যেকের ঘরেই জোয়ান ছেলে রয়েছে। প্রাণের ভয়ে তাদের সব কাজকর্ম যে মাথায় উঠেছে, এমনভাবে তা চলতে দেওয়া যায় না। বেশ, তবে আমি কালই তার কাছে যাওয়ার ব্যবস্থা করছি। তাহলে কাল ভোরেই বেরোনো হোক, আমরা এই কজন মিলেই যাই। সেটাই ঠিক হলো। পরের দিন সকাল হলেই 4 বৃদ্ধ বেরিয়ে পড়বে বিষ্ণুচরণের চেনা তান্ত্রিকের কাছে। যেমন করেই হোক তাকে আনতেই হবে এখানে। সেদিন রাতেই ঘটল আরও একটা মৃত্যুর ঘটনা। মারা পড়ল গ্রাম পঞ্চায়েতের ছেলেটা। সেদিন রাতে সকলের মতো তপনও গভীর ঘুমে তলিয়েছিল। গাঁয়ের মাথাদের কথায় গাঁয়ের জোয়ান পুরুষগুলো বাড়ি থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছে। সকালের আলোয় বাড়ির বাইরে বের হলেও আলো নিভলে আর কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না। তপন শহরে একটা কারখানায় কাজ করত, কিন্তু শহরে গেলে রাতের আগে ফেরা সম্ভব নয়।
তাই সে বাড়িতেই ছিল। তপনের বিয়ে হয়েছে এই বছর 2 হলো। তার বউটাও তাকে একেবারে আগলে রেখেছিল। কিন্তু সেদিন রাতে সকলেই ঘুমিয়ে হঠাৎ তপনের কানে এলো ডাকটা, তপন, তপন, এবারে এসো। আমি যে তোমার জন্য অপেক্ষা করছি তপন। এসো, আমার কাছে এসো। এসো না তপন, এসো। সেই ডাকের আকুতি এড়ানোর ক্ষমতা ছিল না তপনের। সেই ডাকের আবেদন তপনকে প্রচণ্ড টানতে লাগলো বাইরের দিকে। আর একবার এলো ডাক। তার চারিদিকে তখন শুধু রজনীগন্ধার মনোমোহিনী গন্ধ। তপন, এসো আমার কাছে। এসো, এসো তপন, আমার কাছে এসো। আর থাকতে পারল না তপন। তার চোখের দৃষ্টি ততক্ষণে ঘোলাটে হয়ে গেছে। বাহ্যিক জ্ঞান তখন লোপ পেয়েছে। তার কাছে একমাত্র সত্য ওই নারী কণ্ঠের ডাক। তাকে যেতেই হবে তার কাছে। রজনীগন্ধার সেই সুবাস তখন বেড়েছে কয়েক গুণ। বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা খুলে পাগলের মতো বাইরের দিকে ছুটল তপন। সাথে সাথে ঘরের মধ্যে এসে ঢুকল এক রাশ ঠান্ডা হাওয়া। তবে অদ্ভুত ব্যাপার, তপনের ঘরের দরজা খোলার শব্দ বিছানায় ঘুমে তলিয়ে থাকা তপনের বউয়ের কান পর্যন্ত কিন্তু পৌঁছালো না। এমনকি রজনীগন্ধার গন্ধ বা সেই আকুতি ভরা ডাকও তার কান পর্যন্ত পৌঁছায়নি। বরং তার ঘুমটা যেন আরও গাঢ় হয়ে গেল। বাইরে বের হওয়ার পরে কিছুক্ষণ তপন পাগলের মতো দিকজ্ঞান শূন্য হয়ে দৌড়ে চলল এদিক ওদিক। আর তারপরেই নিরেট অন্ধকারের বুকের মধ্যে জন্ম নিল আরও কালো একটা অবয়ব। মুহূর্তের মধ্যে সেটা তেড়ে এলো তপনের দিকে। কিন্তু তার তখন সেদিকে কোনো খেয়ালই নেই। সে শুধু অনুভব করল তার দুটো ঠোঁট আঁকড়ে ধরেছে আরও দুটো ঠোঁট। ব্যাস, তারপরেই তপনের শরীরটা মুহূর্তের মধ্যে শুকিয়ে ছিবড়ে হয়ে গেল। তার শরীরের শেষ রক্তবিন্দুটাও কেউ যেন একেবারে শুষে নিল। তারপর তপনের ফ্যাকাশে ছিবড়ে হয়ে যাওয়া শরীরটা পড়ে রইল তার বাড়ি থেকে কিছুটা দূরে। শীতের ঘন কুয়াশা আর নিস্তব্ধ রাতের নিরেট অন্ধকার ছাড়া আর কেউ জানতে পারল না একটা জলজ্যান্ত জীবন কিভাবে হারিয়ে গেল মৃত্যুর করাল গ্রাসে। কি করিতেছেন বাবু আপনি? আপনার নাকের ডগায় থেকে কেমন করে ওই ছোট লোকগুলো আন্দোলন করিবার সাহস পায়? আর আপনি কিছুই জানতে পারতেছেন না? কথাগুলো বললেন একজন গোরা সাহেব। তার নাম রবার্ট মাউন্ট। কোম্পানির তরফ থেকে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার বিভিন্ন জায়গায় গোপনে আন্দোলন মাথাছাড়া দিচ্ছে কিনা সেইটা দেখার। আর যদি তেমন কিছু তিনি বোঝেন তাহলে তখনই সেই আন্দোলন দমন করার জন্য যা যা করতে হয় তাই করবেন। তেমন হলে কঠোর দমন নীতির আশ্রয়ও তিনি নিতে পারেন। এবারে তিনি তার গলার স্বর আরও কিছু গম্ভীর করে বললেন, কোনোভাবে আপনি এসব জানিয়াও না জানিবার ভান করিতেছেন না তো? কোম্পানির সাথে বেইমানি করিবার ফল যে কি হইতে পারে তা তো আপনি জানেন। এই শেষ কথাগুলোয় কেমন যেন একটা শাসানি লুকিয়েছিল। জমিদার রবীন্দ্রনাথের কানেও সেই শাসানি গিয়ে ধাক্কা মারল। সাথে সাথে সে অতিরিক্ত বিনয় প্রকাশ করে বলল, বিশ্বাস করুন সাহেব, সত্যি এসবের কিছু আমি জানতাম না। শুয়োরগুলোর পেটে পেটে যে এরকম বিষ আছে সেটা আমি বুঝতেই পারিনি।
এরপর একটু চিবিয়ে চিবিয়ে সে বলল, শালারা খুব বেড়েছে, এবারে একেবারে মাটিতে মিশিয়ে দেব, সব কটাকে পুড়িয়ে মারব। দেখি দেখি শালারা এবার বাঁচে কেমন করে। আপনি চিন্তা করবেন না সাহেব, আমি ব্যাপারটা এবার দেখছি। সাহেব বললেন, সেটা করলে আপনার লাভ হবে বাবু। হালকা অথচ একটা নৃশংস হাসি হাসলেন তিনি এবারে। না না, সে চিন্তা আপনাকে করতে হবে না, কালই যা করার আমি করছি। গত রাতে যে সকল অস্ত্র চালানকারীদের ওপর আক্রমণ করেছিল সাহেব, তাদের মধ্যে একজনকে জ্যান্ত অবস্থায় পাকড়াও করা গেছে। তার কাছ থেকেই সবটা জানা গিয়েছে। প্রথমে সে মুখ খুলতেই চাইছিল না, কিন্তু অজস্র চাবুকাঘাত আর তারপর এক এক করে তার দু হাতের সবকটা আঙুলের নখ উপড়ে নেওয়ার পরে শেষ পর্যন্ত সে মুখ খুলতে বাধ্য হয়েছে। জমিদারবাবু ভাবতেও পারেননি তার আশেপাশেই মশা মাছির মতো ভন ভন করছিল আন্দোলনকারীদের দল। রাগে রীতিমতো কেঁপে উঠল জমিদারবাবু। তার নেশাতুর লাল চোখ দুটো আরো লাল হয়ে উঠল পলকেই, আরো নৃশংস দেখালো তার মুখটাকে। আবারও চিবিয়ে চিবিয়ে সে বলল, আপনি চিন্তা করবেন না সাহেব, হারামজাদাগুলোকে কুকুরের মতো মারবো আপনার সামনেই, আপনি কোনো চিন্তা করবেন না। জমিদারবাবু আর গোরা সাহেব কথা বলছিল জমিদার বাড়ির বিশাল বৈঠকখানার ভিতরে বসে। ঘরের দরজায় পাহারা দিচ্ছিল দুজন অস্ত্রধারী সেপাই, কিন্তু তারা জানতেও পারল না ঘরের বাইরে যেখানে তারা বসে কথা বলছিল তার ঠিক পিছনেই বাগানের দিকে ঘরের বন্ধ জানালার নিচে অন্ধকারে গা মিশিয়ে বসেছিল একটা বাচ্চা ছেলে। বয়স এই 10-এর মতো হবে। তাদের সকল কথাই সে চুপ করে শুনেছে। এবারে অতি সাবধানে জমিদার বাড়ির বিশাল বাগান পেরিয়ে ছেলেটা রাতের ঘন অন্ধকারে গা মিশিয়ে প্রচণ্ড জোরে দৌড় দিল। ওদের কিছু হবে না তো বাবা? কথাটা জিজ্ঞাসা করল বৃদ্ধ নায়েব সাহেবের মেয়ে রজনীগন্ধা। নামটা মেয়েটার রূপের সাথে একেবারে মিলে যায়। রজনীগন্ধার গন্ধ নাকে এলে যেমন মন ভরে যায়, তার মালা দেখলে তেমনই চোখে আসে তৃপ্তি। এই মেয়ের রূপও তেমন। টানা টানা ডাগর চোখ দুটোর দিকে তাকালে মনটা একেবারে শান্ত হয়ে যায়। তার গায়ের উজ্জ্বল দুধে আলতা রং কোনো দেবী প্রতিমার থেকে কম কিছু নয়। কোমর ছাপানো লম্বা চুল, সব মিলিয়ে একেবারে লক্ষ্মী প্রতিমা। আর সব সময় সে নিজের চুলে জড়িয়ে রাখে রজনীগন্ধার মালা, তাতেই একটা মোহময়ী গন্ধে ভরে থাকে সে। বৃদ্ধ নায়েব মশাই বললেন, আরে না না, চিন্তা করিস না, ওদের কিছুই হবে না। খবর পেয়েই ওদের আমি দূরে পাঠিয়ে দিয়েছি। জমিদার যে গোপনে বিদ্রোহ করার সকল খবরই জানতে পেরেছে, সেটা জানার পরেই নায়েব মশাই গাঁয়ের 7-8 জন জোয়ান ছেলে যারা এই বিদ্রোহের সাথে বিশেষভাবে যুক্ত, তাদের সকলকে গোপনে এই গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছেন। জমিদার বা গোরা সাহেব কারো পক্ষেই আর তাদের নাগাল পাওয়া সম্ভব নয়। তারা এখন দূরেই থাকবে, সেখান থেকেই বিদ্রোহের জন্য প্রস্তুত হবে। আর যখন জমিদার ভাববে আন্দোলন শেষ হয়ে গেছে, ঠিক তখন আচম্বিতে আক্রমণ করা হবে জমিদারের ওপর। আপাতত এই রকমই পরিকল্পনা করা হয়েছে। আর তোমার কথা ওরা জানতে পারলে? বৃদ্ধ নায়েব এবারে তাঁর মা মরা মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর অল্প হেসে বললেন, আরে আরে ধুর পাগলি, আমার কথা ওরা কোনোদিনই জানতে পারবে না। আমি যে আন্দোলনের সাথে যুক্ত সেটাই কেউ জানে না। আর আমার উপর জমিদারবাবু কোনোদিনই সন্দেহ করবে না, তেমন কোনো পথ আমি রাখিনি। এবারে কথা ঘুরিয়ে নায়েব মশাই আবার বললেন, সত্যি করে বলতো, তোর আসল চিন্তাটা কি সকলের জন্যই হচ্ছে নাকি কেবল একজনের জন্য? হ্যাঁ,
এবারে রজনীগন্ধার ফর্সা গাল লজ্জায় লাল হয়ে উঠল। সে বলল, ধ্যাৎ, তুমি যে কি বলো না বাবা। বলেই দৌড়ে বাড়ির ভিতরের দিকে চলে গেল। নায়েব মশাই জানেন যে তাঁর মেয়েটা দীনবন্ধুকে মন থেকে ভালোবাসে, দীনবন্ধুও তাকে খুব ভালোবাসে। কিন্তু নায়েব মশাইয়ের প্রতি সম্মান আর শ্রদ্ধার জন্য দীনবন্ধু বা রজনীগন্ধা কেউই কিছু বলতে পারে না। কিন্তু নায়েব মশাইয়ের বৃদ্ধ অভিজ্ঞ চোখকে তারা ফাঁকি দিতেও পারেনি। দীনবন্ধু ছেলেটাকে নায়েব মশাইয়েরও খুব ভালো লাগে। ছেলেটা যেমন বুদ্ধিমান তেমনই কর্মঠ, মন খোলা ছেলে সে। নায়েব মশাইয়ের ইচ্ছে সব মিটলে রজনীগন্ধা আর দীনবন্ধুর 4 হাত তিনি এক করে দেবেন। নায়েব মশাই বসে এই সবই ভাবছিলেন। রাত অনেক হয়েছে, মেয়েকে হাঁক দিয়ে খাবারের কথা বলতেই যাবেন, ঠিক সেই সময় বন্ধ দরজার কড়া নাড়ার শব্দ হল। বৃদ্ধ নায়েব মশাইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি ভাবলেন, আবার কোনো খবর নিয়ে কেউ এলো নাকি? কিন্তু এখানে তো কেউ আসবে না, তেমনই তো নির্দেশ আছে। নায়েব মশাইয়ের সাথে কথা বলতে হলে মাঝরাতে গোপন কুঠিরে গিয়ে কথা বলতে হবে। তাহলে কে এলো এত রাতে? ভাবতে ভাবতেই দরজাটা খুললেন নায়েব মশাই। আর দরজা খুলেই ভয়ে চিন্তায় তিনি হকচকিয়ে গেলেন। তিনি দেখলেন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে জমিদার মশাই, তার সাথে আরো গোটা 10 লাঠিয়াল। নায়েব মশাই জমিদার বাবুকে ঘরের ভেতরে আসতে বলে বললেন, জমিদার বাবু, আপনি এখানে এই সময়? তোমার সাথে কিছু কথা ছিল তাই এলাম। অন্য কারোর আসার কথা ছিল নাকি? নায়েব আমতা আমতা করে বললেন, আগে না না, অন্য আবার কে আসবে? আসুন, আপনি ভেতরে আসুন। কে এলো বাবা? বলতে বলতে ঘরে এলো রজনীগন্ধা। সাথে সাথে জমিদার বাবুর চোখ গেল তার দিকে। রজনীগন্ধার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে চোখ বোলাতে লাগলো সে। সেই দৃষ্টিতে কামাতুর লোভ আর লালসা পরিষ্কার। নায়েব মশাইয়েরও চোখ এড়ালো না ব্যাপারটা। তিনি সঙ্গে সঙ্গে বললেন, তুই এখন ভেতরে যা, জমিদার বাবু এসেছেন আমার সাথে কথা বলতে। থাক না, সমস্যা তো হচ্ছে না। তার মুখ থেকে ভক ভক করে বেরোনো মদের গন্ধ এসে ধাক্কা দিল নায়েবের নাকে। জমিদার যে নেশায় চুর হয়ে আছে সেটা নায়েব আগেই বুঝেছিলেন। এবার তিনি একটু কড়া গলাতেই বললেন, কি হলো? তুই যা, আমি আসছি একটু পরে। রজনীগন্ধা আর কোনো কথা না বলে চলে গেল বাড়ির ভিতরে। নায়েব মশাই এবার বললেন, আগে জমিদার বাবু বলুন, কি বলতে এসেছেন? হ্যাঁ, বলছি বলতেই তো এসেছি। তারপর নায়েবকে একেবারে অবাক করে দিয়ে বললেন, তাহলে ওই হারামির বাচ্চাগুলোকে কোথায় লুকিয়ে রেখেছেন? ভালোই ভালোই বলে দিন তো। মানে আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? অনেক নাকামো হয়েছে, আরও সব করে লাভ নেই। আমি সবটাই জানি। তাড়াতাড়ি বলে ফেল, কোথায় তারা? তারপরেই বাইরে থাকা প্রহরীদের হাঁক দিল সে। সাথে সাথে সকল প্রহরী চলে এলো ঘরের মধ্যে। জমিদার তাদের বললেন, যা তোরা, ভিতরে একটা ফুল আছে, সেটাকে তুলে নিয়ে আয়। সাহেবের মেজাজ খুব গরম, ওটা পেলে শান্ত হবেন তিনি। যা যা যা। নায়েব তাদের আটকাতে গেলে জমিদার গিয়ে চেপে ধরল তাকে। কিছুক্ষণের মধ্যেই প্রহরীরা বাড়ির ভিতর থেকে রজনীগন্ধাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে এলো। তার গলা থেকে তখন গোঙানির শব্দ ছাড়া আর কোনো কথা বেরোচ্ছে না। নায়েব এবারে কান্না ভরা গলায় বলল, জমিদার মশাই, আমার এমন ক্ষতি আপনি করবেন না, দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার মেয়েটাকে ছেড়ে দিন জমিদার মশাই, আমার মেয়েটাকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। কিন্তু নায়েবের সেসব কথায় কোনো কানই না দিয়ে জমিদার বলল, দাঁড়ালি কেন তোরা? নিয়ে যা ওকে, আমি আসছি। প্রহরীরা রজনীগন্ধাকে নিয়ে বেরিয়ে গেলে জমিদার এবারে বৃদ্ধ নায়েবকে টেনে তুলল। তারপর বলল, এখনো বলে দে বুড়ো, কোথায় রেখেছিস তাদের? হ্যাঁ, বেশ,
তবে এই নে। বলেই জমিদার এবারে একটা ছোড়া চালিয়ে দিল নায়েবের গলা লক্ষ্য করে। নায়েবের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে লাগলো জমিদারের মুখে। তারপর নায়েবের শরীরটা মাটিতে পড়ে কয়েকবার কেঁপে উঠে চিরতরে শান্ত হয়ে গেল। রক্তে ভেসে গেল গোটা ঘরটা। নায়েবের মৃতদেহটার উপর এবার থুতু ফেলে সেখান থেকে বেরিয়ে গেল জমিদার। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, বাড়ি আছেন? খড়ের চাল দেওয়া মাটির বাড়িটার সামনে গলাটা একটু চড়িয়ে ডাক দিলেন বৃদ্ধ মাস্টারমশাই দীনেশ রায়। সেদিন সকালে প্রধানের বাড়ি থেকে কিছুটা দূরে তার ছেলে মানে তপনের মৃতদেহটা পাওয়ার পর তিনি আর বিষ্ণুচরণের বলা তান্ত্রিকের কাছে যাননি। তবে মাস্টারমশাই, বিষ্ণুচরণ আর পুরোহিত মশাই গিয়েছিলেন সেখানে। তান্ত্রিকও এসেছিল, কিন্তু তাতে কাজ কিছুই হলো না। মতিগঞ্জ থেকে ফিরে যাওয়ার সময় তান্ত্রিক বলে গিয়েছিল, আমি বাঁধন দিয়েছি, চিন্তা নেই, আর কিচ্ছুটি হবে না। কিন্তু যেদিন তান্ত্রিক ফিরে গেল তারপর কেটে গেছে 2 দিন। মরেছে গাঁয়ের আরও 2জন জোয়ান পুরুষ। তান্ত্রিকের বাঁধনে কোনো কাজই হয়নি। এরপর আজ সকালে আরেকজন তান্ত্রিকের কথা শুনে এখানে এসেছেন তাঁরা। তান্ত্রিকের নাম নিতাই ঠাকুর। মাস্টারমশাইরা শুনেছেন এই তান্ত্রিকের নাকি সত্যি বেশ কিছু অদ্ভুত ক্ষমতা আছে। এর আগেও বেশ কিছু গ্রামকে ভয়ঙ্কর সব বিপদের হাত থেকে বাঁচিয়েছেন তিনি। মাস্টারমশাই আবার ডাক দিল, পণ্ডিত মশাই, বাড়ি আছেন? এবারে বন্ধ দরজা খুলে বেরিয়ে এলো একজন লম্বা চওড়া সুদর্শন জোয়ান পুরুষ। তার 2 চোখে যেন বিশ্বের শান্তি বিরাজ করছে। মাথায় ঘন কালো লম্বা চুল, গালে লম্বা দাড়ি, মোটা কোঁফ, উজ্জ্বল গাত্রবর্ণ, তার ওপর রক্তলাল বসন আর কপালে লম্বা করে আঁকা তেল সিঁদুরের টিকা তার সেই উজ্জ্বল গায়ের রঙকে যেন আরও উজ্জ্বল করে তুলেছে। গলায় আর হাতে অজস্র রুদ্রাক্ষের মালা। ব্যক্তি বাইরে আসলে মাস্টারমশাই বললেন, আচ্ছা, পণ্ডিত মশাই বাড়ি আছেন? আমাদের তাঁর সাথে একটু বিশেষ দরকার ছিল। মাস্টারমশাইয়ের কথা শুনে এবারে অল্প হাসল সেই ব্যক্তি। তারপরেই মাস্টারমশাই আর বাকিদের ভিতরে আসতে বলল। ঘরের ভিতরে যাওয়ার পর কথা শুরু হলো। ব্যক্তি প্রথম কথা বলল, বলুন মাস্টারমশাই। এইবারে একটু অবাকই হলেন বৃদ্ধ মাস্টারমশাই। বললেন, আপনি আমাকে চেনেন? আবার হাসল ব্যক্তি, বলল, হ্যাঁ জানি। আপনাদের বিপদটাও কিছুটা আঁচ করতে পারছি আমি, কিন্তু আপনি বলুন। তাহলে কি আপনি? মাস্টারমশাইয়ের কথা শেষ হওয়ার আগেই সেই ব্যক্তি বলল, আগে হ্যাঁ, আমি নিতাই ঠাকুর। এবারে মাস্টারমশাই সহ বাকিরাও দারুণ অবাক হল। কারণ তাঁরা ভেবেছিলেন পণ্ডিত মশাই নিশ্চয়ই কোনো বৃদ্ধ কেউ হবেন, কিন্তু একজন একেবারে জোয়ান ছেলে যে সেই নিতাই ঠাকুর সেটা কোনোভাবেই তাঁরা ধারণা করতে পারেননি। তাঁদের চুপ করে বসে থাকতে দেখে এবার নিতাই ঠাকুর বলল, বলুন আপনাদের সমস্যাটা কি? কি বিপদ এসেছে মতিগঞ্জে? এরপরে মাস্টারমশাই গাঁয়ে পরপর ঘটে যাওয়া অদ্ভুত মৃত্যুর ঘটনাগুলো বলে গেলেন। নিতাই ঠাকুর চুপ করে মন দিয়ে শুনল তাঁর কথা। তারপর বলল, আমি মোটামুটি বুঝতে পারছি, কিন্তু পুরো ব্যাপারটা বোঝার জন্য আমাকে একবার আপনাদের গ্রামে যেতে হবে। কি বুঝতে পারলেন পণ্ডিত মশাই? সমস্যাটা আসলে কি? কোনো ভয়ঙ্কর প্রেত শক্তির আগমন ঘটেছে আপনাদের গাঁয়ে। সে নিজের প্রতিশোধ চরিতার্থ করছে। কিন্তু কি পণ্ডিত মশাই? আমার যতদূর মনে হচ্ছে এই প্রেত নিজে থেকে আপনাদের গাঁয়ে আসেনি, কোনোভাবে তাকে জাগানো হয়েছে। কিন্তু কি করে বা কে তাকে জাগিয়েছে সেটা জানতে হলে আমাকে একবার আপনাদের গাঁয়ে যেতেই হবে। এখনই তাহলে বেরিয়ে পড়া যাক।
তাহলে রাতের মধ্যে আপনাদের গাঁয়ে পৌঁছানো যাবে। কথাটা শুনেই মাস্টারমশাই পুরোহিত আর বিষ্ণুচরণ রীতিমতো ভয়ে কেমন যেন শুকিয়ে গেল। নিজেদের মধ্যেই তারা চোখ চাওয়াচাওয়ি করল কিছুক্ষণ। তাদের মনের ভয়ের কারণটা জানতে পেরে নিতাই ঠাকুর এবারে বললেন, চিন্তা করবেন না, কোনো বিপদ হবে না। আমি সাথে আছি যখন, তখন আপনাদের কোনো চিন্তা নেই। এই বিপদ থেকে আপনাদের আমি ঠিক বার করে আনব। চিন্তা আমাদের জন্য নয় পণ্ডিত মশাই, আপনার জন্য করছি। গাঁয়ে যারা মারা যাচ্ছে তারা সকলেই যে আপনার মতো জোয়ান পুরুষ। চিন্তা নেই, মা আছেন, আমার গুরু আছেন আমার সাথে। আমার কোনো ক্ষতি করার ক্ষমতা কোনো অপশক্তির নেই। চলুন বেরিয়ে পড়া যাক। এখন আপনাদের গাঁয়ে যাওয়াটা খুব জরুরি। চলুন। গভীর রাত, ঠান্ডাও দারুণ। এতটুকু শব্দ নেই কোথাও। নৈশব্দ বিরাজ করছে চারিদিকে। শুধু শোনা যাচ্ছে শুকনো কাঠ পোড়ার পটপট শব্দ। নিরেট কালো অন্ধকারের বুকে জ্বলছে একটা যজ্ঞকুণ্ড, আর তার সামনেই পদ্মাসনে চোখ বুজে ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন নিতাই ঠাকুর। আর কেউ কোথাও নেই। নিতাই ঠাকুরই গাঁয়ের সকলকে আজ রাতে বাড়ি থেকে বের হতে বারণ করে দিয়েছেন। সাথে এটাও জানিয়েছেন আজ রাতেই তিনি মতিগঞ্জের ওপর ঘনিয়ে আসা কালো মেঘ কাটিয়ে দেবেন। আজ রাতের পরে সেই অপশক্তি গাঁয়ের আর একটা মানুষেরও প্রাণ নিতে পারবে না। তবে গাঁয়ের মানুষ যে তাঁর এই কথায় সম্পূর্ণ আস্থা পায়নি, সেটাও নিতাই ঠাকুর বেশ বুঝেছেন। গতকাল গাঁয়ে ঢোকার সাথে সাথেই একটা মিষ্টি গন্ধ এসে ঝাপটা মেরেছিল তার নাকে। সে গন্ধ চিনতে ভুল করেননি তিনি। গন্ধটা ছিল রজনীগন্ধা ফুলের। প্রথম থেকেই নিতাই ঠাকুরের মনে কটা প্রশ্ন খচখচ করছিল। এই গাঁয়ে যে কোনো অপশক্তির আগমন হয়েছে সে সম্পর্কে তিনি ছিলেন নিশ্চিত। প্রশ্নটা ছিল সেই অপশক্তি এই গাঁয়ে এলো কেমন করে। তার বারবার মনে হচ্ছিল মতিগঞ্জে এই অপশক্তিকে কেউ আহ্বান করে এনেছে। কিন্তু কে সে? কেনই বা আনলো এই অপশক্তিকে এই গাঁয়ে? এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আজ সকালে নিতাই ঠাকুর গাঁয়ের শ্মশানের বেশ কিছুটা মাটি তুলে এনে বিশেষ কিছু উপাচার করেন। আর তারপরেই সব কিছু তাঁর কাছে একেবারে পরিষ্কার হয়ে যায়। এরপরই তিনি বৃদ্ধ মাস্টারমশাই আর বাকিদের সাথে কথা বলেন। যদিও ঠিক কি ঘটেছে সেটা তখনই সে বলেনি কাউকে। শুধু জানিয়েছিলেন আজ রাতে গাঁয়ে তিনি একটা যজ্ঞ করবেন। তার জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, সেগুলো যেন তাকে এনে দেওয়া হয়। তিনি ঠিক করেছেন আজ রাতে আগেই গাঁয়ের বিপদ কাটিয়ে দেওয়ার পরে আগামীকাল সকালে সকলকে সবটা জানাবেন। আপাতত তাঁর প্রথম কাজ এই গ্রামকে অভিশাপ মুক্ত করা। অভিশাপই বটে। কয়েকশো মানুষের দুঃখ ভরা দীর্ঘশ্বাস আর ক্রোধিত একদিন এই গাঁয়ের ওপর নেমে এসেছিল অভিশাপ হয়ে। সেই অভিশাপ হঠাৎ করে জেগে উঠেছে আবার। এবারে নিতাই ঠাকুর ধীরে ধীরে তাঁর দুচোখ খুললেন। তারপর যজ্ঞকুণ্ডের আগুনে কিছুটা ঘি ছড়িয়ে দিলেন। যজ্ঞকুণ্ডের আগুনও বেশ কিছুটা ফুলে উঠল এবারে। আর তার সাথে দৃঢ় কণ্ঠে নিতাই ঠাকুর শুরু করলেন মন্ত্রপাঠ। শুরু করলেন ভৈরব মন্ত্র। ওম কালকলায় বিদমাহে কালতিথিয়া ধীমহি তান কাল ভৈরব প্রচোদয়াৎ। একটানা কয়েকশো বার মন্ত্রটা পাঠ করেন নিতাই ঠাকুর। আর তার ঠিক পরেই তার নাকে এসে ধাক্কা দেয় সেই গন্ধটা, রজনীগন্ধার গন্ধ। তবে সেই গন্ধ কিন্তু আর মিষ্টি নেই, সেটা হয়ে উঠেছে রীতিমতো উগ্র। আর তার সাথেই ঠিক তার পিছন থেকে নিতাই ঠাকুরের কানে এলো একটা ডাক, একটা নারী কণ্ঠের প্রবল আকুতি মেশানো ডাক। বিশু, 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 বিশু,
পিছনে তাকাও, তাকাও আমার দিকে। দেখো, আমি এখানেই আছি, শুধু তোমার জন্য। তাকাও আমার দিকে, তাকাও বিশু, তাকাও। কি মোহময়ী সে ডাক! সে ডাকে যেন প্রবল একটা সম্মোহিনী শক্তি লুকিয়ে রয়েছে। যে কোনো পুরুষকে এই ডাক অবলীলায় টেনে নিয়ে যেতে পারে তার কাছে। উপেক্ষা করার ক্ষমতা কোনো পুরুষেরই নেই। নিতাই ঠাকুরও সেই প্রচণ্ড টান অনুভব করতে পারছেন। নিতাই ঠাকুর জানেন এই ডাক ভালো নয়, এই ডাক মৃত্যু ডাক। তবুও তিনি যেন নিজেকে আটকে রাখতে পারছেন না কিছুতেই সেই ডাকে সাড়া দেওয়া থেকে। সেই ঘোর লাগানো গন্ধটাও বেড়েছে অনেকটা। এত কিছুর মধ্যেও নিতাই ঠাকুর কিন্তু মন্ত্রপাঠ থামাননি। একই রকমভাবে মন্ত্রপাঠ করেই চলেছেন। এবারে আরও একবার সেই ডাক এলো নিতাই ঠাকুরের আরও কাছ থেকে। নিতাই ঠাকুর আর সময় নষ্ট করলেন না। তিনি জানেন এটাই সঠিক সময় এই অপশক্তিকে আটক করার। এবারে বিড়বিড় করে অন্য একটা মন্ত্র পাঠ করে কিছুটা ঘি ছড়িয়ে দিলেন আগুনে, আর তার সাথেই ছাইয়ের মতো কিছু একটা মুঠো মুঠো তুলে নিয়ে ফুঁ দিলেন তাতে। সাথে সাথে আর একটা ঘটনা ঘটল। নারী কণ্ঠের প্রচণ্ড একটা আর্তনাদে খান খান হয়ে গেল রাতের সকল নিস্তব্ধতা। রজনীগন্ধার ঘোর লাগানো গন্ধ পলকে পরিণত হলো মরা পচা বমন উদ্রেককারী গন্ধে। আর এর সাথেই ঘটল আর একটা ঘটনা। যে ছাই নিতাই ঠাকুর মন্ত্র পড়ে উড়িয়ে দিয়েছিলেন সেটাই এবারে একটা মূর্তির রূপ ধারণ করল। বড় ভয়ঙ্কর বিভৎস সেই রূপ, একটা নারী মূর্তি। রাতের অন্ধকারের থেকেও কালো সেই মূর্তি। তার শরীরে জড়ানো একটা পাতলা সাদা শাড়ি। মূর্তির চোখ মুখ বোঝার উপায় নেই। তার মাথায় লম্বা লম্বা চুলগুলো সাপের ফনার মতো এদিক ওদিক উড়ছে। আর সেই মূর্তির গলা থেকে এখন ভেসে আসছে একটা ঘড়ঘড়ে শব্দ। নিতাই ঠাকুর জানেন একবার যখন এই প্রেত মূর্তি ওই চক্রের মধ্যে এসে পড়েছে, এখান থেকে বের হওয়ার কোনো ক্ষমতা তার নেই। তবে একটা সমস্যা হলো, এখনো এমন চক্রের ব্যবহার নিতাই ঠাকুরকে বেশ কয়েকবার করতে হলেও সেই সকল আত্মারা এই প্রেতের মতো অতটা শক্তিশালী ছিল না। নিতাই ঠাকুর এর ক্ষমতা বেশ উপলব্ধি করতে পারছেন। এই অতৃপ্ত আত্মাকে মুক্তিদান করতে হলে তাকে যে মনোনিবেশ করতে হবে, কিন্তু এই অপশক্তি তাতে ক্রমাগত বাধা দিয়েই চলেছে। তার কোনো ক্ষতি এই আত্মা করতে পারবে না সেটা নিতাই ঠাকুর জানেন, কিন্তু একে মুক্তি প্রদান না করতে পারলে এ যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে সেটাও খুব ভালো করে জানেন তিনি। এবারে ঘটল আর একটা ঘটনা, যেটা দেখে নিতাই ঠাকুরও কিছুটা ঘাবড়ে গেলেন। কারণ এমন কিছুর জন্য তিনি আদৌ প্রস্তুত ছিলেন না। প্রেত মূর্তির শরীর থেকে এবারে তৈরি হলো আর একটা কালো অবয়ব। তবে সেটা একটা পুরুষ মূর্তি, তারও রূপ নারী মূর্তির মতোই বিভৎস। এবারে দুই প্রেত মূর্তি চক্রের মধ্যেই নিতাই ঠাকুরকে ঘিরে প্রচণ্ড জোরে ঘুরতে শুরু করলো। মুহূর্তের মধ্যে জায়গাটায় তৈরি হলো একটা অতি প্রাকৃতিক ঘূর্ণিঝড়। ক্রমে প্রকাণ্ড হয়ে উঠল সেই ঝড়, আর তার সাথেই শুরু হলো নারকীয় কিছু শব্দ। কখনো কোনো পুরুষ প্রচণ্ড জোরে চিৎকার করছে, আবার কখনো কোনো নারী তারস্বরে কাঁদছে, আবার কখনো শোনা যাচ্ছে সেই আবেদনময়ী কণ্ঠস্বর। সব মিলিয়ে একটা বিভৎস নারকীয় পরিস্থিতি তৈরি হলো সেখানে। এর মধ্যেই নিতাই ঠাকুরকে সেই প্রেত মূর্তি কয়েকবার আক্রমণ করেছে, তবে তাঁর কোনো ক্ষতি করতে পারেনি। বিচক্ষণ পণ্ডিত গাত্রবন্ধন করেই বসেছিলেন যজ্ঞে। তবে এই প্রথমবার নিতাই ঠাকুরের নিজের প্রতি আত্মবিশ্বাসে অল্প হলেও ফাটল দেখা দিচ্ছে। তাঁর কেন বারবার মনে হচ্ছে তিনি এবারে গাঁয়ের মানুষগুলোকে বাঁচাতে পারবেন তো। এবারে এই আত্মবিশ্বাসের ফাটল যখন বাড়ছে, ঠিক সেই সময় ঘটল একটা বিস্ময়কর ঘটনা। আচমকাই নিতাই ঠাকুরের কপালের মাঝে আঁকা লাল তিলকটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠল। সেখান থেকে এবারে সাদা তীব্র আলোর ছটা বেরিয়ে এলো,
আর তার সাথেই নিতাই ঠাকুরের কানে এলো একটা বেশ ভারী গম্ভীর গলার স্বর। ভয় কিসের? বিশ্বাস রাখ নিজের উপর, তুই পারবি। পারলে একমাত্র তুই পারবি। আমাকে যদি বিশ্বাস করিস তবে নিজেকেও বিশ্বাস কর। আরে তোর মধ্যেই যে আমি আছি, কোনো ভয় নেই তোর। নিজের ওপর বিশ্বাস রাখ বিশু, নিজের ওপর বিশ্বাস রাখ। এই গলা নিতাই ঠাকুরের চেনা। এই গলা তার গুরু, তার বাবার। নিতাই ঠাকুরের বন্ধ দুই চোখ থেকে জল বেরিয়ে এলো, আর তার সাথেই তার মনে আবারও নতুন করে সঞ্চার হলো আত্মবিশ্বাস। নিজেকে আরও শক্তিশালী মনে হলো তার। দৃঢ় গলায় আবারও সে শুরু করলো মন্ত্রপাঠ। কিছু সময় পরে এবারে তীব্র সেই ধুলোর ঝড়ের মধ্যেই উৎপন্ন হলো নীলচে উজ্জ্বল আলো। নিতাই ঠাকুরের শরীরটা ধ্যানমগ্ন অবস্থাতেই মাটি থেকে বেশ কিছুটা উপরে উঠে গেল। আর তারপরই ঘটল আর একটা ঘটনা। নিতাই ঠাকুরের শরীর থেকে ঠিকরে বের হওয়া তেজ আলো আলোক রশ্মি ক্রমে গ্রাস করল সেই ঝড়কে। আর তারপরের চারিদিক আলোকিত করে বজ্রপাতের মতো তীব্র একটা আলোক রশ্মি নেমে এলো সেই বৃত্তের মধ্যে। আর সাথে সাথেই দুই বিভৎস প্রেত দেহ প্রচণ্ড চিৎকার করে উঠল। দুটো ধীরে ধীরে ঝলসে গেল সেই তীব্র আলোয়। একসময় প্রচণ্ড শব্দ করে একটা বিস্ফোরণ ঘটল। তারপরই সব আবার একেবারে নিশ্চুপ মেরে গেল। শুধু শোনা গেল নিতাই ঠাকুরের দৃঢ় গলায় মন্ত্রপাঠের শব্দ। মাস্টারমশাই দীনেশ রায়ের বসার ঘরে বসে আছেন সকলে। সকলে বলতে পঞ্চায়েত প্রধান, পুরোহিত মশাই, মাস্টারমশাই, বিষ্ণুচরণ আর নিতাই ঠাকুর। নিতাই ঠাকুর বলছেন, বাকিরা চুপ করে অবাক হয়ে সেসব শুনছেন। মতিগঞ্জে ঠিক কি হয়েছিল সেটাই নিতাই ঠাকুর সকলকে জানাচ্ছেন। এখনো পর্যন্ত নিতাই ঠাকুর তাঁদেরকে বেশ অনেকটাই জানিয়েছে। এই মতিগঞ্জ যে একসময় সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিল সে কথা তিনি জানিয়েছেন অত্যাচারী জমিদার রথীন্দ্রনাথ কুণ্ডুর কথাও, নায়েবের মেয়ে রজনীগন্ধার কথা, দীনবন্ধুর কথা, তাদের প্রেমের কথা। তারপরে একটু জল খাওয়ার জন্য থেমেছিলেন নিতাই ঠাকুর। এবারে আবার বলতে শুরু করলেন। তা এক রাতে জমিদার রজনীগন্ধাকে তুলে নিয়ে যায়। তারপর তার উপর অসম্ভব শারীরিক অত্যাচার চালিয়ে পুড়িয়ে মারে তাকে। এই সময় দীনবন্ধু সেখানে ছিল না, তবে এই খবর তার কানে পৌঁছেছিল। একেবারে ভেঙে পড়েছিল সে। এরপর জমিদার আর গোড়া সাহেব কড়া হাতেই বিদ্রোহ দমন করেন। দীনবন্ধুও কোথায় যেন চলে গিয়েছিল, তবে তার মনে জ্বলতে থাকা আগুন কিন্তু নেভেনি। বেশ কয়েক বছর পর সে আবার ফিরে এলো এইখানে। তখন হরিণডাঙ্গার নাম পরিবর্তন হয়েছে মতিগঞ্জ। দীনবন্ধুরও তখন আমূল পরিবর্তন হয়েছে। বিদ্রোহী সুপুরুষ দীনবন্ধু তখন কালো কুচকুচে পিশাচতন্ত্রে সিদ্ধ একজন তান্ত্রিক। গায়ে ফিরেই সে আবার জাগিয়ে তুলল তার প্রেয়সী রজনীগন্ধার অতৃপ্ত আত্মাকে। তারপর সে নিজের আত্মাকেও মিলিয়ে দিল তার সাথে। দুই আত্মায় মিলে তৈরি হল মহাশক্তিশালী এক অপশক্তি। আর তারপরেই সে শুরু করল তার প্রতিশোধ চরিতার্থ করা। এক এক করে জমিদার বাড়ির সব কটা মানুষকে মারল তারা। সেই গোড়া সাহেবকেও রেহাই দিল না। এরপরে দীনবন্ধু আবার সেই আত্মাকে নিজের ক্ষমতার জোরে চিরনিদ্রায় পাঠিয়ে দিয়েছিল। কিন্তু বহুদিন বাদে সেই আত্মা আবারও জেগে উঠল আজকের মতিগঞ্জে। কেমন করে উঠল? পুরোহিত মশাই,
আপনার ছেলে কোথায় বলুন তো? কথাটা শুনেই বৃদ্ধ পুরোহিতের চোখে একটা জিজ্ঞাসু ভাব ফুটে উঠল। তিনি বললেন, কেন বাবা, এর সাথে তার কি সম্পর্ক? সে তো এসব শুরু হওয়ার অনেক আগেই এখান থেকে কাজে শহরে চলে গেছে। আপনি সত্যি শুধু এটুকুই জানেন? হ্যাঁ বাবা, আমি কেন, এখানে সবাই সেটা জানে। সকলেই সম্মতি জানালো। নিতাই ঠাকুর কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, তাহলে এবারে আমি যা বলবো সেটা শুনে আপনার খুবই কষ্ট হবে পুরোহিত মশাই, তার জন্য আমায় ক্ষমা করবেন। আপনার ছেলে শহরের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বটে, তবে তার অন্য উদ্দেশ্য ছিল। সে ক্রমেই প্রেত সাধনার প্রতি আগ্রহী হয়ে পড়ছিল। তাই সেদিন সকলকে মিথ্যে কথা বলে সে সোজা গিয়েছিল শ্মশানে। সেখানে আগে থেকেই একটা দেহ সে লুকিয়ে রেখেছিল। মাঝ রাতে সে রীতিমতো সব সাধনায় বসে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যাটা হলো একদম শেষ সময় তার মনোযোগ কিছুটা নড়ে গেল, আর ঠিক তখনই আবারও নতুন করে জেগে উঠল সেই প্রাচীন প্রেত শক্তি। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল এই শক্তিকে জাগিয়ে তোলা হয়েছে। তাই সেদিন আমি শ্মশানের মাটি তুলে এনে বেশ কিছু উপাচার করে সবটা জানতে পারি। কিছুটা দম নিয়ে এবারে নিতাই ঠাকুর পুরোহিত মশাইয়ের দিকে ফিরে বলল, পুরোহিত মশাই, আপনার ছেলে আর বেঁচে নেই। সেই শক্তি পুনরায় জেগে ওঠার পর প্রথম শিকার তাকেই করেছিল। আমি তার দেহ সৎকার করে দিয়েছি গতকাল। তার আত্মাকে চির মুক্তি প্রদান করেছি। আর থাকতে পারলেন না বৃদ্ধ পুরোহিত, ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। মাস্টারমশাই তাঁকে সান্ত্বনা দিতে লাগলেন। নিতাই ঠাকুর ঘরের জানালা দিয়ে তাকালেন বাইরের দিকে। পাখির কুহু রবে তখন গ্রাম মুখরিত। পরিষ্কার নীল আকাশের বুকে উড়ে যাচ্ছে একদল ধবধবে বক। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তাঁর বুক থেকে। শুনলেন সাগর ঘোষের লেখা রজনীগন্ধা। গল্পটির সূত্রধার আমি অতীন। বিভিন্ন চরিত্রে আমরা পাশে পেয়েছি কথক সাহিত্য সমাহার চ্যানেল থেকে আকাশ, খুড়োর চরিত্রে হানাবাড়ি থেকে ঋদ্ধি, দীনবন্ধু তান্ত্রিক এবং গোরা সাহেবের চরিত্রে আমি অতীন, রজনীগন্ধার চরিত্রে ফ্রিকি ফ্রাইডে চ্যানেল থেকে তৃষা, সুমিতের চরিত্রে হরোস্কোপ থেকে রক্তিম, জগন্নাথ ভট্টাচার্য ও গ্রামের মোড়লের চরিত্রে রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ, শিক্ষকের চরিত্রে স্ক্যাটার্ড থটস থেকে অর্ণব, জমিদার ও গুরুদেবের চরিত্রে হরোস্কোপ থেকে ইভান, নিতাই ঠাকুরের চরিত্রে শীর্ষেন্দু। গল্পটির শব্দ সংযোজনে ঋদ্ধি, আবহ পরিকল্পনায় ফিনিক্স অডিওভার্স, স্ক্রিপ্টিংয়ে গল্পম্যানিয়া থেকে অভ্রনীল, ভিডিও এডিটিং ও মোশনে মলয়, পোস্টার ডিজাইন নিমাই ও জনৈক লোকের ভূমিকায় এবং সমগ্র পরিচালনায় সৌম্যদীপ কুঁই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রয়াসে আমাদের পাশে থাকার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।